গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লেখা মাহমুদুর রহমান মান্নার একটা চিঠি আমার হাতে এসেছে, মানে আমি পেয়েছি। এই চিঠিটা তিনি লিখেছিলেন সাবেক আইন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। চিঠিটা তিনি লিখতে বসেছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৯ মে ২০১৫, এবং চিঠির শেষে তিনি যখন স্বাক্ষর করছেন, মানে তার নাম লিখছেন, সেটা ১ জুন ২০১৫। সম্ভবত তিনি ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত এই চিঠিটা লিখেছিলেন এবং তারপর তিনি আসিফ নজরুলকে এই চিঠিটা পাঠিয়েছিলেন। চিঠিতে সে সময়কার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তিনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তিনি কিভাবে চিন্তা করছেন জেলে বসে থেকে, সেই বিষয়গুলো উঠে এসেছে। চিঠিটা আমার কাছে মনে হয়েছে যে এই চিঠিটা আসলে শুধুমাত্র একজন ব্যক্তিকে লেখা একটা চিঠি না, কিংবা একজন রাজনৈতিক নেতার বা একজন রাজনৈতিক কর্মীর লেখা একটা চিঠিও না। এটা আসলে হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতির একটা ঐতিহাসিক দলিল। এ কারণেই এই চিঠিটা নিয়ে আসলে আজকে আলোচনা ঠিক না, তিনি ঠিক যা যা লিখেছিলেন চিঠিতে সেটা আসলে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ঢাকা কেন্দ্রীয় কারাগার, ২৯ মে। প্রিয় আসিফ, চিঠি পেয়ে নিশ্চয়ই অবাক হয়ে যাননি। আমি ২৩ ফেব্রুয়ারি যেদিন গ্রেফতার হই সেদিনই দেখেছিলাম আপনি আমাকে ডিফেন্ড করে সেই থেকে ২-৩ দিন ধরে ৭১ টিভি সহ কেউ কেউ যে তুলকালাম কাণ্ড শুরু করেছিল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ২৪ ঘন্টা আমি সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। তারপরে ফাঁকে ফাঁকে টিভি দেখবার যে সুযোগ পেয়েছি তাতে আপনাকে দেখেছি। যাদের সাথে মিলে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলাম তাদের কেউই, একমাত্র আসম রব বাদ দিয়ে, আমার পক্ষে তো বলেনি, বরং কারো কারো কথায় মনে হয়েছে তারা কনফিউজড, ভেবেছেন কি জানি মান্না কিছু করেছে বা করবার চেষ্টা করেছে নাকি তলে তলে। অথচ সিডি দুটোই খুব ক্লিয়ার ছিল, যা বুঝতে আপনার এক মুহূর্ত দেরি হয়নি। ৭১ টিভিওয়ালারা আর ইমরোজ খালেদিদের মতো ইবলিশরা সমস্ত মেধা ও শক্তি নিয়োগ করেছিল, কিন্তু আপনাকে এক বিন্দু বিভ্রান্ত করতে পারেনি। আপনার এই বোঝার ক্ষমতার জন্যে, সাহসিকতা এবং স্পষ্টবাদিতার জন্যে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এই কথাটা বলবার জন্যই আমি এই চিঠির অবতারণা করেছি। আসিফ, একটু আগে এখানে বৃষ্টি হচ্ছিল, তখন সন্ধ্যা হয়ে গেছে। জেলের অধিকাংশ জায়গায় লক আপ হয়ে গেছে। আমাদের ৭ সেল, আসলে আছে ৬টি সেল। নাম বকুল, সামনে একটা টানা বারান্দা, তারপরে মাঝারি সাইজের একটা লন, একপাশে পানির হাউস, গোসল করবার পাকা জায়গা ও তার একপাশে ফুল, ফল ও ওষুধি গাছ। এখানে চেয়ার নিয়ে বসা যায়, বিস্তীর্ণ আকাশ দেখা যায়। পশ্চিম পাশে জেলের মূল দেওয়াল, ওপারে উর্দু রোড, সবগুলো দালান দেখা যায়। সন্ধ্যার সময় এখানে বসতে ভালো লাগে আমার, আর আজ যখন এই সময় বৃষ্টি নামলো তখন ভালো লাগাটা গাঢ় হলো। সেই যে প্রথম নাথ বিশির মতো এমন দিনে তারে বলা যায়। আমি আর কার কথা বলবো, দুঃসময় বন্ধু চেনা যায়। লকআপের পরেই আমি তাই আপনাকে লিখতে বসলাম। আসিফ, আপনি তো জানেন আপনাকে নিয়ে অনেক কথা চালু আছে। ব্যারিস্টার রফিকুল হককে আহ্বায়ক করে যখন আমরা প্রথম নাগরিক আন্দোলনের নামে কমিটি করেছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক, আমার বন্ধু, বলেছিলেন আসিফ যদি কমিটিতে থাকে তবে সেই কমিটিতে আমি থাকব না। আমি কারণ জানতে চাইলে উনি বলেন আসিফ জামাত করে, আর যাই হোক জামাতিদের সাথে মিলে আমি নাগরিক আন্দোলন করব না। সে শেষ পর্যন্ত আমাদের কমিটিতে ছিল না। কথাটা আমি কোনোদিন আপনাকে বলিনি, কারণ আমি কথাটা বিশ্বাস করিনি, যদিও আমার সেই অধ্যাপক বন্ধুকে আমি সম্মান করি এবং বিশ্বাসও করি। আরও ২-১জন মানুষ আছেন যাদের আমি পছন্দ করি, তারাও আমাকে এরকম কথা বলেছেন। কিন্তু যখন বর্তমান সরকার আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করল, তখন তারা কেউ কথা বললেন না। তাদের দৃষ্টিতে জামাতি আসিফ নজরুল বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করল। আর আমি একজন আপাদমস্তক রাজনৈতিক মানুষ হলেও বিশ্বাস করি সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই। বিএনপিও তো আমার গ্রেফতারের বিরোধিতা করেছে এবং আমার মুক্তি চেয়েছে। আমাকে কি বলতে হবে বিএনপি যে আমার গ্রেফতারের বিরোধিতা করেছে আমি তার তীব্র বিরোধিতা করি? আসিফ নজরুল কি জামাত করে? আমি মনে করি না। কিংবা সে যদি জামাত করত, বা ধরুন যদি জামাত আমার গ্রেফতারের বিরোধিতা করে বিবৃতি দিত, তবে কি আমাকে তার বিরোধিতা করতে হতো? আমি জামাত বিএনপি করি না। এটা কি সরকার বা সরকারি দলকে বিশ্বাস করাতে হবে?
কেন বিএনপি বা জামাতিরা যে কেউ কেউ সরকারি দলে যোগ দিচ্ছে, তার জন্য কি সরকারি দল কোনো ব্যাখ্যা দিচ্ছে? আমি মনে করি দেশের সমস্যাটা মূলত রাজনৈতিক, এবং সেটা এই দুই বড় দল সমাধানের পথে নিচ্ছে না। অতএব ইতিবাচক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য কাজ করছি। এই জন্য ঢাকাসহ দেশব্যাপী কাজ করছিলাম আমরা। আমাদের সাথে আওয়ামী লীগ বা বিএনপির কোনো জাতি দুশ্মনী নাই। তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তবে মানুষ আমাদের কথা শুনবে কেন? তারা পারছে না, বরং সমস্যা আরও গভীর হচ্ছে। এ সম্পর্কে আমি পরে বিস্তারিত লিখছি। তাই মানুষ আমাদের কথা শুনছে। আসিফ, আপনার মনে আছে আমরা একসাথে চাঁদপুরে নাগরিক ঐক্যের একটি কর্মসূচিতে গিয়েছিলাম? আপনি সেখানে বক্তৃতায় বলেছিলেন, আমি কোনোদিনও কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু মান্না ভাইকে আমি একজন ভালো মানুষ হিসেবে জানি। তিনি এই দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে একটি ইতিবাচক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাচ্ছেন। আমি মনে করি এটা হওয়া দরকার, তাই তার সাথে এখানে এসেছি। আমি তার সাফল্য কামনা করি। এই হলো আসিফ, যাকে আমি আমার চিন্তা ও যাত্রাপথের সাথী মনে করি। আপনাকে আবারও ধন্যবাদ আসিফ। আজ শাহিন এসেছিল দেখা করতে। আপনার কথা বললাম, ওর কাছ থেকে শুনলাম ডাক্তার জাফরুল্লাহ, নুরুল কবির, আবু সাইদ খান তারাও সরকারের এই অন্যায়ের প্রতিবাদ করে কথা বলেছেন। তাদেরকেও ধন্যবাদ। তাদের জন্য আর আলাদা করে লিখছি না, তবে আপনাকে যা লিখছি তাদেরকেও একই কথাগুলো বলতাম। দ্য ডেইলি স্টারে মাহফুজ আনাম ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের উপর লিখতে গিয়ে প্রসঙ্গক্রমে আমাকে নিয়ে একটা সুন্দর লেখা লিখেছিলেন। শুনেছি প্রথম আলো আমার গ্রেফতার নিয়ে বিশ্লেষণধর্মী লেখা লিখেছিল। তাদের সবাইকে ধন্যবাদ। আমাকে গ্রেফতার করবার আপত্তির কারণ নিশ্চয়ই সিটি কর্পোরেশন নির্বাচন। রিমান্ডে এ নিয়ে আমার সাথে ওরা ভালোই ব্যবহার করেছে। ভালোই ইনভার্টেড কমার মধ্যে, ফলে আমরা বুঝতে পারি কী ধরনের ব্যবহার করা হয়েছিল তার সাথে। কিন্তু আর একটা মুখ্য কারণ এও হতে পারে যে আমি, আপনি এবং সে মিলে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুক্তিবাদী বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক লড়াই করছিলাম, তাকে স্তব্ধ করে দেওয়া। যে লড়াই করছিলাম তাকে স্তব্ধ করে দেওয়া। ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারে এবং বিরোধী দলের আন্দোলন গড়ে তোলার ব্যর্থতায় ও তাদের প্রতি আস্থাহীনতার কারণে যে মানুষ একটি বিকল্প শক্তি মনে মনে চাচ্ছিল, তাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেবার জন্যই এটার দরকার ছিল তাদের। শুধু তাই নয়, একটা ভয়ের চাদর বিছিয়ে দিয়েছিল তারা যে মাহমুদুর রহমান মান্না গুম হয়ে গেছে, যাতে আর সবাই ভয় পায়। কিন্তু আপনাদের ধন্যবাদ, আপনারা ভয় পাননি। আপনারা বরং মানুষকে সাহস দেওয়ার চেষ্টা করেছেন। আসিফ, এসব কথা বলবার পরেও আমি আপনাকে বলবো, ক্ষমতাসীনরা বিরোধী শিবিরে এবং জনমনে অনেকখানি ভয়ের চাষ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আগের মতোই সীমাহীন জালিয়াতি করে তারা এখন জনগণের সামনে নিজেদের সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে জাহির করার চেষ্টা করছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত নিজেদের জবরদস্তি কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তারা নিজেদের অজেয় দেখাতে চাইছেন। ভাবখানা দেখো, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আর ঘাপটি মেরে থাকা দালাল বুদ্ধিজীবীরা এখন দেবীর প্রশংসায় গদগদ হয়ে যাচ্ছেন। শত নাগরিকের বিরুদ্ধে গড়ে উঠছে সহস্র নাগরিক কমিটি। ডক্টর আনিসুজ্জামান এবং সৈয়দ শামসুল হকের মতো লোকেরা ফেরেকবাজির সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আমাদের 40 বছর পর স্থলসীমান্ত চুক্তি অনুমোদন করে ভারত, আর তার জন্যে ডক্টর আনিসুজ্জামানেরা বাংলাদেশে শেখ হাসিনাকে সংবর্ধনা দেন। কি অদ্ভুত! এটা কি পদ্মভূষণের বদলা? ছি! একটি দেশের সংসদে প্রস্তাব গ্রহণের জন্য আরেক দেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার নজির আর কোথাও আছে? সিটি কর্পোরেশনের ফলাফলের পরে দেখলাম প্রধানমন্ত্রীর সে কি মনোকষ্ট। এখনও বিএনপিকে যারা ভোট দেয় তারা কি মানুষ? অতপর মাগুরার নির্বাচনের সময় তারা গাইডলাইন বানাচ্ছে সাংবাদিকদের জন্য যে তারা আগামীতে অনুমতি ছাড়া কোনো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অনুমতি নিতে হবে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে। অনুমতি পেলে 5 জনের বেশি সাংবাদিক একসাথে কেন্দ্রে যেতে পারবেন না এবং 10 মিনিটের বেশি সেখানে অবস্থান করতে পারবেন না। আসিফ, এরা হয়তো ঠিক একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাবে না, কিন্তু গণতন্ত্রকে পকেটে পুরে তারা যে একক কর্তৃত্বের চাদরে দেশকে ঢেকে দিতে চায় তাতে কোনো সন্দেহ নাই। এবং সেজন্যে আবারও দেখুন, দালাল সমাজকর্মীদের কিন্তু অভাব হচ্ছে না। ব্যবসা করা হচ্ছে সেই মুক্তিযুদ্ধের চেতনার। আইন সালিশ কেন্দ্রের সুলতানা কামাল বলছেন, দেশ যে বিভাজিত হচ্ছে সেটাই ঠিক, কারণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কিছু আর সহ্য করা যাবে না।
তার কথা অনুযায়ী মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করা মানেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি হিসেবে কাজ করা। বর্তমান সরকার তো বলেই দিয়েছে 2019 সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হবে শেখ হাসিনা সরকারের অধীনেই। আসিফ, আপনাকে লিখবার আমার দ্বিতীয় কারণ এটাই, এখন কি করতে হবে? আবার মনে করছি আপনি বলেছেন আপনি সরাসরি রাজনৈতিক দল কখনো করবেন না। আমি সেটাকে এখনও সম্মান করছি, কিন্তু একই সঙ্গে আমি পাবলো নেরুদার কথাও ভাবছি। নেরুদা সকালে চলে যেতেন গ্রামের কৃষকদের কাছে, তাদের কবিতা শোনাতেন আর পরিবর্তনের কথা, জাগরণের কথা বলতেন। আমি আপনাকে বা তাকে গ্রামে যাবার কথা বলছি না, কিন্তু আবারও বলছি, অ্যানাকোন্ডার মতো একটা বিভৎস ফ্যাসিবাদ আমাদের সমগ্র গণতান্ত্রিক বুনিয়াদকে গ্রাস করতে উদ্যত। এখন প্রয়োজন একটা সর্বব্যাপক জাতীয় ঐক্য, যা প্রতিনিয়ত এই অ্যানাকোন্ডা সম্পর্কে দেশবাসীকে সাবধান করে দেবে। এখন তো এমন একটা অবস্থা তৈরি করেছে সরকার যেন আর বিরোধী কণ্ঠই না থাকে। এখানেই আপনাদের ভূমিকা, কণ্ঠ আরও সোচ্চার থাকতে হবে। মানুষকে বলতে হবে, এই যে এখন যা চলছে তা খুবই সাময়িক, এরকম আগেও করেছিল ওরা, পারেনি, এবারও পারবে না। মানুষ তো তাদের একেবারেই পছন্দ করছে না, কিন্তু সেই শক্তি অর্থাৎ কণ্ঠ দেখতে পারছে না, যাদের ওপর তারা ভরসা করতে পারে যে এরা বদলাতে পারবে ব্যবস্থাটাই। বিরোধী দল বিএনপি বা 20 দলীয় জোট এ কাজ পারবে না। আসিফ, বিশ্বাস করুন, এ কাজে মানুষ বিএনপির চাইতে আমি, আপনি এবং তাকে বেশি বিশ্বাস করে। বিএনপি যে কি করছে তা মানুষ ভালো করে বুঝতেও পারছে না। 92 দিনের বাচ্চা ছেলের জেদের মতো অবরোধ, তাতে সহিংসতা, পেট্রোল বোমা, তারপর কোনো ঘোষণা ছাড়া সেখান থেকে উঠে আসা, এ সম্পর্কে পরে আর সামান্য বলবো। এবং বর্তমান কর্মকাণ্ড মানুষের আস্থা পাচ্ছে না। এখানে অবস্থানরত দলের নেতাকর্মীদের, অবশ্য তাদের নেতৃত্বের মানদণ্ডে ফেলছি না, তাদের ধারণা বিদেশ জাতিসংঘ কিছু করবে। প্রাসঙ্গিকভাবে বলি, কদিন হয় আমাদের সেলে কর্নেল দিদার বলে এক ভদ্রলোক এসেছেন। সামরিক বাহিনীতে থাকবার সময় তিনি 4 বার শান্তি মিশনে গেছেন। বিশেষ করে অ্যাঙ্গোলার ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী। অ্যাঙ্গোলা কয়েকশো বছর পর্তুগিজ কলোনি ছিল, ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে অ্যাঙ্গোলানরা তাদের নিজেদের ভাষা ভুলে গেছে, তারা পর্তুগিজ বলে। 70-এর দশকে পর্তুগিজরা অ্যাঙ্গোলা ছেড়ে যাবার সিদ্ধান্ত করে। তখন অ্যাঙ্গোলা রাজনৈতিকভাবে 2 ভাগে বিভক্ত। ডক্টর সাবিম্বির গ্রুপকে সমর্থন করত মার্কিন যুক্তরাষ্ট্র, আর ডক্টর সান্তোসকে সমর্থন করত রাশিয়া। ক্ষমতা কার কাছে যাবে সে নিয়ে রীতিমতো লড়াই বেঁধে যায়। 35 বছর ধরে চলে সেই লড়াই। শেষ পর্যন্ত ডক্টর সাবিম্বির নিহত হবার মধ্য দিয়ে যুদ্ধ প্রশমিত হয়, যদিও এরই মধ্যে সম্পদশালী সম্ভাবনাময় অ্যাঙ্গোলার যা ক্ষতি হবার তা হয়ে যায়। আপনি নিশ্চয় জানেন, অ্যাঙ্গোলাতে যখন ডক্টর সান্তোসকে ক্ষমতা দেওয়া নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, তখন জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র যথার্থ ভূমিকা নেয়নি। তারা একটা পক্ষ নিয়েছিল। সুষ্ঠু নির্বাচনের কথা বলা যায় মোজাম্বিক, সিয়েরা লিওন বা পূর্ব তিমোরে, যেগুলো জাতিসংঘ পরিচালনা করেছিল। কিন্তু খেয়াল করতে হবে, এই 3টি দেশই নির্বাচন প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধায়ন সর্বসম্মতভাবে মেনে নিয়েছিল। বাংলাদেশের পরিস্থিতি কি দেখছি আমরা? অ্যাঙ্গোলার দিকে ধাবিত হচ্ছি, নাকি স্বাভাবিকভাবেই 2019 সালে নির্বাচন হবে, যেটা পরিচালিত হবে তখন ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগের নেতৃত্বে? ব্যাপারটা কি এরকমই হবে, নাকি অন্যরকম কিছু? এখান থেকে একটা হতাশার সুর শুনছি প্রায় সবার মুখে, বিশেষত স্বৈরাচার প্রতিরোধে বিরোধী দল বিএনপির ব্যাপারে। মানুষকে মনে হচ্ছে কনফিউজড যে তারা পারবে না। আমরা যাও বা গড়ে তুলতে পারতাম, পুতু করবার কারণে তা পারছি না। বিএনপি যেভাবে হরতাল অবরোধের নামে হঠকারিতা থেকে উঠে আসছে, তাকে আমি ধন্যবাদ দেব। কিন্তু আবারও সিটি নির্বাচনে তারা যে দুর্বলতা দেখালো, তাতে মনে হওয়া অস্বাভাবিক নয় যে এরা আর পারবে না। অনেক বেশি করে বিদেশ নির্ভর হয়ে আছে না তারা? আর আমরা তো দেখলাম, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে জাতিসংঘ কি করল। আরও একটা কথা, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হলেও তার জন্যে উভয় পক্ষের সম্মতি লাগবে। আওয়ামী লীগ সম্মত হবে? হ্যাঁ, জাতিসংঘ সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। তারা তা দেবে কেন? এটা আমি লক্ষ্য করছি, জাতিসংঘ দৃশ্যত আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তাদের বেশি পরিমাণ আগ্রহ বিবৃতি নিয়ে সরকার পক্ষ যতই বোঝাবার চেষ্টা করুক যে সেক্রেটারি জেনারেল বোঝেননি যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন,
সেটাকে একটা ছেলে ভোলানো কাহিনী বলে মনে হচ্ছে। কারণ জাতিসংঘ মানবাধিকার কমিশন দেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে, বিশেষত মানবাধিকার পরিস্থিতি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের কাছে যে ব্যাখ্যা দাবি করেছে তাতে তাই মনে হয়। নির্দ্বিধায় বলা যায়, গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষণে রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে, এই বছরের ৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিরোধী দল কর্তৃক নিক্ষিপ্ত পেট্রোল বোমায় মারা গেছেন ৪৯ জন, আর জানুয়ারি ৫ থেকে ফেব্রুয়ারি ৮-এর মধ্যে পুলিশের গুলিতে বিনা বিচারে মারা গেছে ৩২ জন। এ প্রসঙ্গ বাড়ি আর লাভ নাই। আমি অন্তত নিশ্চিত নই যে জাতিসংঘ কি করতে যাচ্ছে। আমাদের এক সংগঠক আমাকে লিখেছেন, কার্যকর রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা সরকারকে বাধাহীনভাবে ক্ষমতা কক্ষিগত করার সুযোগ এনে দিয়েছে। বার কাউন্সিল নেওয়ার অপচেষ্টা ও জাতীয় প্রেস ক্লাব নিয়ে নেওয়া যার সর্বশেষ উদাহরণ। তিনি লিখেছেন, ঘরে বাইরে নেতৃত্বের সংকটের মধ্যে আপনাদের কথা অনেকের আলোচনায় উঠে আসছে। বিষয়টা গুরুত্ব পাচ্ছে। হতাশার মাঝে এটা আসার কথা। আসিফ, বাইরে আমি নাই, আপনি আছেন। আপনার আছে নিরাবেগ, নিরাপোষ, তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা। যারা স্বপ্ন দেখতে পারেন, বর্তমানের মধ্যে বাস করেন, অথচ প্রতিনিয়ত ছবি আঁকেন সোনালী ভবিষ্যতের। আপনাদের মানুষ এখনও চায়। আমি এখনও বলছি না আপনি বা আপনারা এগিয়ে আসুন, দেশকে বাঁচান। এটা আপনাদের দায়িত্ব। ওই বোঝা আমি আপনাদের উপর চাপাবার কে? আমার অনুপস্থিতিতে আমাদের লোকজন কি করছে তা তো আপনি দেখছেন। আপনি ২-১টি কর্মসূচিতে অংশ নিয়ে তাদের উৎসাহের ভাটায় আগুন দিয়েছেন। আমি খুশি, কারণ আমি ভয়ে ছিলাম আমার হঠাৎ অনুপস্থিতি সংগঠন বইতে পারবে কিনা। আমার সে ভয় কেটে গেছে। তারা টিকে গেছে। শব্দটি খেয়াল করবেন, টিকে গেছে। তারা হয়তো জ্বলেও উঠতে পারবে, কিন্তু সেই আগুন তাদের পেতে হবে আপনাদের কাছ থেকে। আপনারা যারা বুকের মধ্যে জমা করেছেন পরিবর্তনের আগুন, অথচ বাইরে থেকে কি সৌম্য, শান্ত, নিরুত্তাপ চেহারা পড়ে আছেন। আমি আপনাদের নতুন কিছু করবার কথা বলছি না। বলছি, যা করছেন তাই করুন, থেমে যাবেন না, যেন হঠাৎ করে আমার সাথীরা তাদের পরিত্যক্ত মনে না করেন। আর একটা জিনিস ভাবতে বলি, বিকল্প ইতিবাচক রাজনীতি বিবেচনায় রেখেই একটি সর্বব্যাপক জাতীয় ঐক্য কি গড়ে তোলা যায়? ভালো থাকবেন। তিনি একটা নোট লিখেছেন শেষে, ডক্টর আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সুলতানা কামাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, 1000টা লোকের নাম তো বলতে পারবো না। তাদের মতো মানুষ যখন পদ্মভূষণ পেয়ে কিংবা কোনোভাবে ভূষিত হবার প্রত্যাশায় কালোকে সাদা বলতে দ্বিধা করেন না, তখন সাদা চিনিয়ে দেবার জন্যে আসিফ নজরুলদের মতো মানুষদের কাছে জনগণ আশা করে। মাহমুদুর রহমান মান্না, 1 জুন 2015, ঢাকা কেন্দ্রীয় কারাগার।